গীতেশ বাবা, আমি আর পারছি না। আমাকে তুই তোর সাথে করে নিয়ে চল। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গীতেশ আমাকে বলল, মা আর একটু অপেক্ষা করুন। বৃষ্টি থেমে গেলেই আমি আপনাকে নিয়ে যাব। আমি গীতেশকে বললাম, এত অপেক্ষা আমি করতে পারবো না। এখনই তবে শুরু কর। আমার কথাটা শুনে আমার ছেলে খানেক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। অতঃপর বট গাছের নিচে বসেই আমার ছেলে আমার সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তাই আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি লতা। আমার বয়স 38। আমি বিবাহিত। আমার স্বামীর নাম রাজ। আর আমার ছেলের নাম গীতেশ। আমি আমার স্বামী সন্তান নিয়ে কলকাতা শহরে থাকি। আমার স্বামী রাজ পেশায় একজন ব্যবসায়ী। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়। বিয়ের পর আমার কোল আলো করে আমার ছেলে গীতেশ আসে। আমার ছেলেকে আমি সব সময় অতি যত্নে মানুষ করেছি। আমি যদিও এখনো রাজের সংসার করছি, তবে মন থেকে আমি এই সংসারে থাকতেই চাইছি না। তার পেছনে ও অনেক বড় একটা কারণ আছে, সেটা সামনে জানতে পারবেন। আমার ছেলে গীতেশ কলেজে পড়ে। গীতেশ আজ কলেজ থেকে বাড়ি ফিরে এসে নিজের ব্যাগ গোছাতে লাগল। আমি গীতেশকে হঠাৎ করে ব্যাগ গোছাতে থেকে খানেক অবাক হলাম। আমি গীতেশক জিজ্ঞেস করলাম, গীতেশ কলেজ থেকে বাড়ি ফিরে এসে তুই আবার কি করা শুরু করে দিলি? গীতেশ আমাকে বলল, আরে মা, আপনি তো দেখছি কিছুই জানেন না। সামনেই আমাদের কলেজ ছুটি হচ্ছে। আমি ঘুরতে যাব। তাই আগে ভাগেই সবকিছু গুছিয়ে রাখছি মা। আমি গীতেশের কথা শুনে বললাম, সে যখন যাবি তখন গুছিয়ে নিস। এখন আগে থেকে গোছাতে হবে না। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আমি নিজের কথাটা শেষ করতেই গীতেশের ঘর থেকে বেরিয়ে আসি। আমি গীতেশের জন্য খাবার রেডি করতেই গীতেশ খাবার খেতে চলে আসলো। গীতেশ খাবার খেতে এসে আমার চোখের দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনার চোখ ফুলে গেছে কেন? আপনি কি কান্না করেছেন? আমি গীতেশের প্রশ্নের কোনো উত্তর দিলাম না। গীতেশ আমার থেকে কোনো উত্তর না পেয়ে আমাকে আবার ও জিজ্ঞেস করল, মা, আপনি কিছু বলছেন না যে? কি হয়েছে মা, বলুন না। আমি খানিক কান্না ভেজা কণ্ঠে গীতেশকে বললাম, কি আর বলবো বল। তোর বাবা এখন আর আমাকে সময় দেয় না। তিনি এখন ব্যবসার কথা বলে অন্য কারোর সাথে থাকেন। গতকাল আমি খোঁজ নিয়ে জানতে পারি সে নাকি আবার ও বিয়ে করেছেন। আমার কথাটা শুনে আমার ছেলে গীতেশ খুব অবাক হয়। সে আমাকে বলে, এসব কি বলছেন মা? বাবা সত্যি অন্য কাউকে বিয়ে করেছেন? আমি কান্না করে দিয়ে বললাম, সত্যি। আমার ভাগ্যটা অনেক খারাপ। তা না হলে কি আমার কপালে এমন একটা স্বামী জোটে? আমার ছেলে গীতেশ আমাকে কান্না করতে দেখে আমার চোখের জল মুছে দিয়ে আমাকে বলল, মা, আপনি কান্না করিয়েন না। আমি বুঝতে পারছি আপনার মন কেন খারাপ। তবে মা, এখানে আপনার কি দোষ বলুন? বাবা এমনটা করেছে হয়তো নিজের ভুলে। আমি বাবার সাথে কথা বলে। গীতেশের কথা শুনে আমার রাগ উঠে গেল। রাজ আমাদেরকে ধোঁকা দিয়েছে, এটা জানার পর ও সে তার বাবার পক্ষে কথা বলছে। আমি গীতেশকে একটা ধমক দিয়ে বললাম, এই তোর কি মাথা ঠিক আছে? আমি আর কখনো ওই লোকটার মুখ ও দেখতে চাই না। প্রয়োজন পড়লে আমি এই বয়সে চাকরি করব।
তবু আমি আর তার মুখাপেক্ষী হব না। আমার কথাটা শুনে গীতেশ বলল, সরি মা, আমি বুঝতে পারিনি বিষয়টা। আর আমি বেঁচে থাকতে আপনাকে আমি চাকরি করতে দিব না। প্রয়োজন পড়লে আমি নিজে চাকরি করব। আমি গীতেশকে বললাম, তুই চাকরি করবি কি করে? তোর কি পড়াশোনা শেষ হয়েছে নাকি? তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই পড়াশোনায় মন দে, আমি বাদ বাকি ব্যবস্থা করছি। এখন খাবার খেয়ে নে। গীতেশ আমার কথার বিপরীতে কোনো শব্দ করল না, চুপচাপ খাবার খেয়ে নিল সে। গীতেশ খাবার খেয়ে চলে গেল নিজের ঘরে। আমিও আমার ঘরে এসে বসে বসে রাজের কথা ভাবছি। আজ 6 মাস ধরে রাজ আমাদের কোনো খোঁজ নিচ্ছে না। মাসে মাসে শুধু মাত্র টাকা পাঠিয়ে দেয়। আমি রাজকে এত বিশ্বাস করতাম, আর সেই রাজ কিনা আমাকে এমনভাবে ধোঁকা দিল। আজ 6 মাস ধরে রাজ বাড়িতে আসে না। এইদিকে আমার হয়েছে জ্বালা, আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। একে তো আমার স্বামীর ধোঁকায় আমার মনে কষ্ট এসেছে, তার উপর আবার নিজের মনের বিভিন্ন ইচ্ছে বাসা বেঁধেছে। কি যে করব আমি, কিছুই বুঝতে পারছি না। আমার জল পড়ছে, নিজেকে খুব দুর্বল লাগছে আমার। আমি সারা রাত ঘুমাতে পারলাম না, প্রায় জেগেই রাত কাটিয়ে দিলাম। সকাল বেলা আমি ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে। গীতেশের কলেজ আছে, আমি রান্নাঘরে রান্না করছি। এমন সময় দরজায় কেউ একজন নক করল। আমি কিচেন থেকে বেরিয়ে দরজার সামনে যেতেই দরজা খুলে দিলাম। আমি দরজা খুলে দিতেই যেটা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার স্বামী রাজকে। আমি রাজকে দেখে ভীষণ রকম চমকে যাওয়ার পাশাপাশি অনেকটা রেগেও গেলাম। আমি ভীষণ শক্ত গলায় রাজকে জিজ্ঞেস করলাম, এখানে কি চাই? আমার সাথে তোমার সব সম্পর্ক শেষ, এখন এখানে কি জন্য এসেছো? আমার স্বামী রাজ বলল, আমি ভুল করেছি লতা, আমার আসলেই উচিত হয়নি তোমাদের সাথে এমনটা করা। আমি রেগে গিয়ে রাজকে বললাম, তোমার এই ভুলের কোনো ক্ষমা নেই, দয়া করে তুমি আমার বাড়ি আর কখনো আসবে না। রাজ কিছু একটা বলতে নিতেই আমার ছেলে গীতেশ চলে আসে, আর রাজকে দেখে গীতেশ রেগে যায়। গীতেশ রেগে গিয়ে তার বাবাকে বলে, আপনার কোনো প্রয়োজন নেই আমাদের, আমি আমার মাকে নিয়ে থাকতে পারবো, আপনি দয়া করে চলে যান, আর কখনো আমাদের বাড়ি আপনি আসবেন না। রাজ গীতেশকে তার সাথে ঘরের বাহিরে যেতে বলল, তবে গীতেশ রাজের কোনো কথাই শুনল না। রাত চলে যাওয়ার পর আমার চোখের কোণে জল দেখে গীতেশ আমাকে বলল, মা আপনি আর কখনো কান্না করবেন না, আমি আজ থেকে চাকরি করব, দেখবেন আমাদের আর কখনো ওনাকে প্রয়োজন হবে না। আমি আর গীতেশকে কিছু বললাম না। গীতেশ নাস্তা করে চাকরি খুঁজতে চলে গেল। বিকেলের দিকে গীতেশ বাড়ি ফিরল, সাথে করে অনেক মিষ্টি নিয়ে আসলো। আমি গীতেশের হাতে মিষ্টি দেখে খানেক অবাক হয়ে যেতেই গীতেশ আমাকে খুশিতে গদগদ হয়ে গিয়ে বলল, মা আপনার আশীর্বাদে আমার চাকরি হয়ে গেছে, আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি গীতেশের চাকরির কথা শুনে অনেক খুশি হলাম আর গীতেশকে বললাম, এবার তোর বিয়েটা দিতে পারলে আমার আর কোনো চিন্তা থাকবে না বাবা। গীতেশ আমার কথাটা শুনে মন খারাপ করে ফেলল আর বলল, মা আর কখনো আপনি আমার বিয়ের কথা চিন্তা করবেন না, আমি কখনো বিয়ে করব না। আমি গীতেশের কথা শুনে অবাক হয়ে বললাম, বিয়ে করবি না মানে? তুই চাকরি করে নিজের পায়ে দাঁড়ালে তো বিয়ে করতেই হবে। গীতেশ বলল, আমি আপনাকে বারণ করেছি মানে এটাই শেষ কথা, আপনি আর কখনো এসব নিয়ে চিন্তা করবেন না। গীতেশ নিজের কথাটা শেষ করতেই হনহন করে ছাদে চলে গেল। আমি বোকার মতো ঠাঁই দাঁড়িয়ে আছি।
আমার ছেলে হঠাৎ করে আমার উপর এমন করে রেগে গেল কেন? আমি তো তাকে রাগ করার মতো কোনো কথা বলিনি। আমি মিষ্টিগুলো গুছিয়ে রেখে গীতেশকে ডাকার জন্য ছাদে চলে গেলাম। ছাদে আসতেই আমি দেখতে পেলাম গীতেশ ছাদের একটা কোণে দাঁড়িয়ে কান্না করছে। আমি গীতেশকে কান্না করতে দেখে খানিক ব্যথিত হলাম। আমি গীতেশের কাছে চলে এসে গীতেশকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, খোকা, তুই এখানে এসে কান্না করছিস কেন? কি হয়েছে বল আমায়। গীতেশ আমার করা প্রশ্নের কোনো উত্তর দিল না। আমি গীতেশকে নিশ্চুপ দেখে আবার তাকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, আমার উপর অভিমান করেছিস? আমি তোকে কি বলেছি বল। প্লিজ বাবা, রাগ করিস না। বৃষ্টি আসতে পারে, ঘরে চল। গীতেশ আমাকে বলল, না মা, আপনি ঘরে যান। আমি ঘরে যাব না। আমি গীতেশকে জিজ্ঞেস করলাম, কেন বাবা? কি হয়েছে তোর? মাকে বল। গীতেশ আমাকে বলল, আপনি আমাকে বিয়ের কথা কেন বলেছেন? আমি বিয়ে করতে চাই না। আমি সব সময় আপনার সেবা করতে চাই মা। আর আপনি কি না আমাকে বারবার বিয়ের কথা বলেন? এসব কথা আমার মোটেও পছন্দ না। আমি আপনার সেবা করতে চাই মা। আমি গীতেশের কথা শুনে গীতেশের মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিয়ে বললাম, পাগল ছেলে আমার। মাকে এতটা সম্মান শ্রদ্ধা করিস তুই? সত্যি আমি বুঝতে পারিনি। গীতেশ বলল, আমি আপনার জন্য সব করতে পারি। আমি আপনার সব কষ্ট দূর করে দিব মা। আমি গীতেশের কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, না খোকা, সেটা পারবি না তুই। আমার কথা শুনে গীতেশ বলল, কেন পারব না? আপনি বলে তো দেখুন, আমি আপনার জন্য সব করতে পারব। আমি গীতেশের কথা শুনে মনে ভাবলাম, আমার সব কষ্ট কি গীতেশের কাছে শেয়ার করা যায়? যদি আমি গীতেশের থেকে কিছু চাই, সে তো আমাকে কখনো না করবে না। কিন্তু কথা হচ্ছে গীতেশ কি না কি মনে করে। আমি এসব চিন্তা করতেই পরক্ষণে আমার মনে পড়ল, আমি এসব কি ভাবছি। আমি নিজের ছেলের কাছে কখনো নিজের কষ্টের কথা প্রকাশ করতে পারি না। আমি গীতেশকে বললাম, আচ্ছা এসব ছাড়, চল নিচে। খাবার খেতে হবে তো নাকি? রাত হয়ে গেছে। আমি যাচ্ছি, তুই চল। গীতেশ আমাকে বলল, না মা, আমি যাব না। আর না কিছু খাবো। আমি গীতেশকে বললাম, কেন? খাবার আবার কি দোষ করল? গীতেশ বলল, যতক্ষণ না আপনি নিজের কষ্টের কথা আমাকে বলছেন, ততক্ষণ আমি এখান থেকে না কোথাও যাব, আর না কিছু খাবো। আমি জানি গীতেশ অনেক জেদ করে। একবার সে কোনো কিছু নিয়ে জেদ ধরলে তা পূরণ না হওয়া অবধি সে জেদ ধরেই থাকে। আমি গীতেশকে কিছু বলতে যাব, তার আগেই বৃষ্টি নেমে পড়ল। বৃষ্টি নামতেই আমি আর গীতেশ আমাদের বাড়ির পাশে একটা বটগাছ ছিল, সেই গাছের ডালপালা আমাদের ছাদ অবধি চলে আসে। আমি আর গীতেশ সেই বট গাছের ছায়ায় গেলাম। আর গীতেশকে বললাম, খোকা, তুই কিন্তু এখন অনেক বেশি জেদ করছিস। আমি রেগে যাব কিন্তু। চল আমার সাথে, অনেক কাজ পড়ে আছে। আমি নিজের কথাটা শেষ করতেই গীতেশ আমাকে অবাক করে দিয়ে বলল, মা, আমি আপনার সাথে কাজ করতে চাই। আপনি কি আমাকে দিয়ে কাজ করাবেন? আমি গীতেশের কথাটা শোনা মাত্রই ভীষণ অবাক হয়ে গেলাম। আমার জল চলে আসলো। আমি গীতেশকে বললাম, এসব কি কথা বলছিস গীতেশ? তুই আমার ছেলে, আমি তোকে দিয়ে কি করে কাজ করাবো? আমার কাজ আমি নিজে করে নিতে পারবো বাবা, তোকে কষ্ট করতে হবে না। গীতেশ আমার কথা শেষ হতেই আমাকে বলল, আপনি কষ্ট করবেন সেটা হতে পারবে না। আমি আপনার কাজ করে দিব। আপনি আমাকে কাজ করতে দিবেন কি না সেটা বলুন। আমি গীতেশের কথা শুনে তাকে বোঝাতে লাগলাম,
তবে গীতেশ আমার কোনো কথাই শুনছে না। যদিও আমি নিজে চাইছিলাম গীতেশকে কাজ করতে দিতে, কারণ আমার ও তো বয়স হয়েছে। নিজের কাজ নিজে করতে আমার ও ভালো লাগে না। আমি গীতেশকে বললাম, ঠিক আছে খোকা, আমি তোকে শিখিয়ে দিব সব কাজ। এখন চল। গীতেশ বাবা, আমি আর পারছি না, আমাকে তুই তোর সাথে করে নিয়ে চল। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গীতেশ আমাকে বলল, মা আর একটু অপেক্ষা করুন, বৃষ্টি থেমে গেলেই আমি আপনাকে নিয়ে যাব। আমি গীতেশকে বললাম, এত অপেক্ষা আমি করতে পারবো না, এখনই তবে শুরু কর। আমার কথাটা শুনে আমার ছেলে খানেক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। অতঃপর বট গাছের নিচে বসেই আমার ছেলে আমার সাথেই গল্প করা শুরু করল। আমি আমার ছেলেকে সবকিছু শিখিয়ে দিলাম। মা হয় যদি নিজের সন্তানকে সবকিছু না শিখিয়ে দেই তবে কি করে হবে। আমি আমার ছেলে গীতেশকে সব কাজ বুঝিয়ে দিতেই গীতেশ বলল, ঠিক আছে মা, আমি রোজ অফিস থেকে এসে বাড়ির সব কাজ আপনার সাথে করে দিব, আপনার কোনো কষ্ট হবে না। এইদিকে আমার ঠান্ডায় হাত পা জমে গেছে প্রায়। বৃষ্টি থেমে যেতেই গীতেশ আমাকে তার সাথে করে নিয়ে ঘরে চলে আসলো। ঘরে আসার পর আমি আর গীতেশ একসাথে কাজ করলাম। আমার ছেলেকে আমি যেমন ভাবে কাজ করা শিখিয়েছি, সে ঠিক তেমন করেই কাজ করছে। আমি সত্যি আজ খুব খুশি। এমন ছেলে প্রতিটা ঘরে থাকা উচিত। অতঃপর রোজ আমার ছেলে অফিস শেষ করে বাড়ি এসে বাড়ির সব কাজ করত। আমার ও খুব ভালো লাগতো নিজের ছেলের সাথে কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।